এদিকে এবার আওয়ামী লীগের পরিকল্পনায় ডক্টর ইউনূস, সার্জিস, হাসনাত সবার উপর কঠিন প্রভাব পড়ে। বাংলাদেশে ফিরবেন, ফিরে আসবেনই, ভার্চুয়ালি এমনই বার্তা দিলেন শেখ হাসিনা এবং বাংলাদেশে ফেরার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে অত্যাচারের বিচার করবেন এমনই বার্তা দিলেন ভার্চুয়ালি। ওই আগুন নিয়ে খেলছে তো, ওই আগুনে তারাও জ্বলে পড়ে ছারখার হবে। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে। মানুষ ওদেরকে নিয়ে ট্রল করছে, ওদের বিবাহিত ছবি দিয়ে দিয়ে মানুষ হাসাহাসি করছে, কারণ ওরা বলে কি রক্তের দাগ শুকাবেন, রক্তের দাগ না শুকানো পর্যন্ত নির্বাচন নয়, কিন্তু রক্তের দাগ না শুকানো পর্যন্ত বিয়েও করা যাবে, বাচ্চাও হয়ে যাবে, বাড়ি গাড়ি টাকা সম্পদ সব হয়ে যাবে, কিন্তু নির্বাচন তারা দিবে না। সমন্বয়করা শত শত কোটি টাকার মালিক হয়েছে, 1000 টাকা খরচ করার যাদের সামর্থ্য ছিল না তারা এখন শত শত কোটি টাকার মালিক হয়েছে। বাংলায় একটা কথা আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায়। দর্শক, বর্তমান সময়ে আবারও সমন্বয়কদেরকে নিয়ে সমালোচনার ঝড় উঠে গেছে, কারণ সমন্বয়করা হঠাৎ করে নাই হয়ে গেছে, আর সমন্বয়কদের কিছু কিছু কার্যক্রম এখনো কিন্তু রয়ে গেছে, আর অনেক সমন্বয়ক কিন্তু এখনো অনেক ভেজাল করতেছে, অনেক সমস্যা করতেছে। অনেকেই নাকি আবার ভুয়া সমন্বয়ক সেজে অনেকের টাকা মেরে দিচ্ছে, অনেকের সাথে খারাপ ব্যবহার করতেছে। দর্শক, এই সব কিছু নিয়ে কিন্তু আবারও উত্তাল হতে যাচ্ছে রাজনৈতিক ময়দান, আবারও উত্তাল হতে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কিছু কিছু প্ল্যাটফর্ম। আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে আসলে এই সমন্বয়কটা হঠাৎ করে কেনই বা নাই হয়ে গেল, বা সমন্বয়করা কি আসলে নতুন রাজনৈতিক দল গঠন করেছে, নাকি আসলেই মানে তারা নতুন রাজনৈতিক দল গঠন করেছে। তারা একসময় বলতেছিল যে রাজনীতি নিষিদ্ধ করা হোক, রাজনীতি যেন বাংলাদেশের মধ্যে না থাকে, আবার তারাই রাজনীতি গঠন করলো। আবার সেই থেকে কিন্তু মানে সমন্বয়ক যে একটা নাম ছিল, বিপ্লবী একটা দল ছিল, সেই দলটাও নাই হয়ে গেছে। দর্শক, এখন এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ মানুষের অনেক কোলাহল, অনেক কথাবার্তা, অনেক সমালোচনা, এই সব কিছু কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই একটি ভিডিও থেকে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। সো দর্শক, আর সময় নষ্ট না করে চলেন সর্বপ্রথম আমরা কিছু ইম্পর্টেন্ট প্রতিবেদন থেকে নেই। মানুষ ওদেরকে নিয়ে ট্রল করছে, ওদের বিবাহিত ছবি দিয়ে দিয়ে মানুষ হাসাহাসি করছে, কারণ ওরা বলে কি রক্তের দাগ শুকাবেন, রক্তের দাগ না শুকানো পর্যন্ত নির্বাচন নয়, কিন্তু রক্তের দাগ না শুকানো পর্যন্ত বিয়েও করা যাবে, বাচ্চাও হয়ে যাবে, বাড়ি গাড়ি টাকা সম্পদ সব হয়ে যাবে, কিন্তু নির্বাচন তারা দিবে না। অবশ্যই তারা প্রশ্নবিদ্ধ, তাদের প্রত্যেকটা কার্যকলাপ প্রশ্নবিদ্ধ। এই জন্য তো মানুষ এখন তাদের উপর থেকে সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে ফেলেছে। কেননা 5ই আগস্টে মানুষের যদিও কিছুটা হলে আস্থা ছিল, এখন কোনো আস্থা তাদের উপর নেই, বরঞ্চ মানুষ তাদেরকে ছি ছি করছে। 5ই আগস্টের পর থেকে দিনে দিনে এই 7 মাসে আমরা যা দেখলাম তা গত 16 বছরের থেকেও ভয়ঙ্কর আকার রূপ করলো। কেন? কারণ অনুসন্ধানীমূলক রিপোর্টে উঠে আসছে যে 70,000 চাকরি পেয়েছে এই সমন্বয়কদের এবং এদের সুপারিশের মাধ্যমে। নাহিদ সাহেবের, সজীব সাহেবের সহ বিভিন্ন সমন্বয়কদের সুপারিশের মাধ্যমে 70,000 চাকরি পেয়েছে। তাহলে এটাকে কোটার থেকে ভয়ঙ্কর না? তাহলে তো কোটাই ভালো ছিল। তা আপনারা কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এরা কিন্তু কি করলো, কোটা বৈষম্য বিরুদ্ধে, কোটা বিরুদ্ধে কথা বলে তারপর কিন্তু মাঝখানে একটা গুঞ্জন উঠিয়েছিল যে জুলাই আন্দোলন যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারের পরিজনকে কোটায় চাকরি দিবে। তখন মানুষের বিভিন্ন রকমের মন্তব্যের ভিত্তিতে তারা এই চ্যাপ্টারটা ক্লোজ করলেও দেখা গিয়েছে যে তারা ঠিকই কিন্তু সুপারিশের মধ্য দিয়ে বিভিন্ন মানুষকে তারা চাকরি দিয়েছে। এটা কিন্তু তারা নিজেদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, কারণ তারা নিজেরাই বলেছে দুর্নীতি থাকবে না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে তারা নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিজেরাই দুর্নীতি করেছে। তাহলে আর লাভ কি হলো? এই ফ্যাসিজমই তো আপনারাও করছেন, আপনারা তো ফ্যাসিস্ট। এই যে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্ররা রাতারাতি কোটিপতি, রাতারাতি বিভিন্ন কিছু মালিক হয়ে যাচ্ছে, এটা আসলে একটা সমাজ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে না? অবশ্যই। এই যে আগেও কিন্তু আমরা দেখেছি যারা ছাত্র দল করতো বা ছাত্র লীগ করতো, তারা কিন্তু বছরের পর বছর পড়ালেখা না করে শিক্ষার্থী থেকে যেত, ছাত্র লীগেই থেকে যেত, এবং দেখা যেত যে একজন ছাত্রলীগের সভাপতির অনেক বয়স, হ্যাঁ, যে পাশ করে না, ছাত্র রয়ে গেছে, তার বাচ্চা হয়ে গেছে বিয়ের পরে, তারপর সে তখনও ছাত্র। কারণ কি ছিল? কারণ একটাই, যে ছাত্র লীগ করলে বা ছাত্র দল করলে টাকা পয়সার একটা ব্যাপার ছিল, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে তখনকার সময় ছাত্ররা। এবং এই 7 মাসে তো আরো ভয়ঙ্কর অবস্থা, এক একজন সমন্বয়ক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তাদের চেহারা দেখলে তো বোঝা যায়, চিকনা পাটকাঠির মতো কিছু কিছু ছেলেরা বেশ ওজনদার হয়ে গেছে,
চেহারায় চাকচিক্য চলে এসেছে। এবং শুধু তাই না, এই 7 মাসের মাথায় তারা কিন্তু বিয়ে শাদী করে বেশ জমজমাট অবস্থায় আছে। বুঝাই তো যায় টাকা কোত্থেকে আসে, টাকা তো আর উপর থেকে সৃষ্টিকর্তা ফেলে না। এই যে আপনার লোভ দেখানো যে ছাত্রদেরকে, যে তুমি আমার সাথে থাকো তাহলে টাকা পয়সা পাবে, এই লোভের মাধ্যমে কিন্তু শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা তো 16 বছরেও ছিল না, এখন শিক্ষা ব্যবস্থা আরো ধ্বংস হয়ে যাচ্ছে। ছেলেরা এখন চিন্তা করছে লেখাপড়া করার কি দরকার, আমি যদি সমন্বয়ক হই, আমি তাদের সাথে থাকি, তাহলে তো টাকা আছে, যে তারা বস্তা ভরে ভরে টাকা নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা আছে। যেহেতু যেভাবে সার্জিস আলম, হাসনাত, তাদের কিন্তু আছে। তাদেরকে যদি সাংবাদিকরা প্রশ্ন করে ভাই কোথা থেকে আপনারা হেলিকপ্টারে উঠলেন, তখন তারা কি উত্তর দেয়, ভাই আমাদের জন্য জায়গা ছিল। আর এটা কোনো কথা হলো? বাংলাদেশের মানুষ কি বোকা? হেলিকপ্টার আপনার জন্য সিট রেখে দিছে আর আপনি দৌড় দিয়ে গিয়ে সিটে উঠছেন? মানে আমাদেরকে তারা আসলে বোকা মনে করে। গত 16 বছরে শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার যেভাবে আমাদেরকে বোকা মনে করেছিল, এরাও আমাদেরকে বোকা মনে করছে। তা না হলে মিডিয়ার সামনে যা না তা কেন বলবে? বাংলা একটা কথা আছে, যেই নালে উৎপত্তি ওই নালেই বিনাশ হয়ে যায়। আমরা গণমাধ্যমে আওয়ামী লীগের সময় দেখতাম যে ছাত্রলীগের হাতে অনেক সময় আওয়ামী লীগের নেতারা লাঞ্ছিত হইতো। আবার এই সরকার পরিবর্তনের পর ছাত্র দলের হাতে অথবা যুব দলের হাতে বিএনপির অনেক নেতা লাঞ্ছিতের খবর আমরা শুনছি। কিন্তু বাংলাদেশকে আগামী দিনে নতুন রাজনীতির ধারা, আদর্শ অথবা মোটিভ দিতে চাওয়া আমাদের যেই ছাত্র জনতার যে দল, জনতার বলা ঠিক হবে কিনা জানি না, তবে ছাত্রদের যে দল এনসিপি, তাদের কিছু কর্মকাণ্ডে মনে হচ্ছে যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে দলটার উৎপত্তি, সেই দলটার যেই রুট লেভেল মানে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম, তাদের হাতে মাঝে মাঝে মার খাচ্ছে এনসিপির নেতারা। আজকে তো পহেলা বৈশাখে এমন ঘটনা করছে, সেলফি স্টিক দিয়া বাইরাইয়া মাথার নলিনালা ফাটাই ফেলছে। এগুলো আমরা বড়ই মনে করি যে লজ্জাকর। কারণ এই ধরনের রাজনীতি তো ভাই আমরা দেখতে চাই না। কেন হচ্ছে? মেইন কারণ হচ্ছে ক্ষমতা এবং কন্ট্রোলিং। কারণ এখন এগুলোর মধ্যে টাকা পাওয়া যায়, আর যার কারণে ক্ষমতাকে কক্ষিগত করতে হবে, প্রভাবকে বিস্তার করতে হবে। চট্টগ্রামের বোয়ালখালীতে বর্ষবরণ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী নেতার সেলফি স্টিক না, মানে আত্মরক্ষার জন্য এক ধরনের লাঠি, যেটা সেইটা দিয়া বাইরাইয়া মাথা ফাটাই ফেলছে উপজেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতার। সকাল 10টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে। আহত নেতা হলেন উপজেলা এনসিপির সদস্য নাজমুস সাকিব তামিম। তিনি এই মুহূর্তে মাইরের চোটে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্যদের মাঝে এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। হামলার প্রতিবাদে তারা আজ দুপুর 12:30টার দিকে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বলা হয়েছে, চাঁদাবাজের ঠিকানা এই বাংলায় হবে না। নাজমুস সাকিমের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই, জবাব দিতে হবে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান চলাকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শাকিরের সঙ্গে এনসিপির সদস্য মোহাম্মদ জামিমের কথা কাটাকাটি হয়। এর জেরে এক পর্যায়ে শাকিল এবং জামিমের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এনসিপি নেতা তামিম উভয়কে শান্ত করতে গেলে শাকিল সেলফ স্টিক দিয়ে তার মাথাতে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং উভয় পক্ষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। নাজমুস সাকিব বলছেন, শাকিব পরিকল্পনা করেই সেলফ স্টিক নিয়ে আসছিল। সে ইচ্ছাকৃতভাবে হত্যার উদ্দেশ্যে আমার মাথায় একের পর এক বাড়ি মারে, আর এক পর্যায়ে সে মাটিতে পড়ে যায়। বাট শাকিরের বক্তব্য, বর্ষবরণ অনুষ্ঠানে আমার ছোট বোন জান্নাতুল রেখা ঝর্ণাকে নিয়ে আমি উপস্থিত হই। এ সময় আমাকে নাগরিক কমিটির কয়েকজন পূর্ব পরিকল্পিতভাবে টেনে হেসড়ে কিল ঘুষি মেরে আহত করেন। আর ওসি সাহেব বলছেন, দুই পক্ষকে তিনি শান্ত করার চেষ্টা করছেন। এখন এই ধরনের দৃশ্যপট যখন আমরা দেখি, তখন আমাদের মধ্যে প্রতিক্রিয়াটা কি হয়, বা আমরা কোন ধরনের রাজনীতির দিকে আগামী দিনে যাচ্ছি, সেটাই চিন্তার বিষয় হয়। কি পরিবর্তন আসবে? কোটি টাকার প্রশ্ন। আসসালামু আলাইকুম। কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। কাজেই পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট তৈরি হয়ে যাচ্ছে, খুব বেশি সময় লাগবে না, এবং আওয়ামী লীগও ফিরতে খুব বেশি সময় লাগবে না। এই যে গভীর হচ্ছে, অন্ধকার হচ্ছে, আওয়ামী লীগের নেতাকর্মীর উপর নির্যাতন অত্যাচার বাড়ছে। এই যে সাম্প্রতিক সময় ইদানিং গত কয়েকদিন যাবতও শোনা যাচ্ছে যে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর পুলিশি নির্যাতনটা বেড়ে গেছে, পুলিশি তাণ্ডবটা বেড়ে গেছে। এই যে এইসব অন্ধকার সময় পেরিয়ে হঠাৎ করে দেখবেন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কারণ আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই, এবং শেখ হাসিনা এটি নিজেও জানেন। তিনি মেন্টালি সেই প্রস্তুতিও নিচ্ছেন, যার কারণে মোহাম্মদ ইউনূসকে হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলেন, সেই আগুন আপনাকেও পোড়াবে। সত্যিই ডক্টর ইউনূস
আপনি আগুন নিয়ে খেলছেন। আমি বারবার বলি, আপনি নিরপেক্ষ জায়গায় থেকে সবাইকে নিয়ে একটা অন্যরকম বাংলাদেশ গড়তে পারতেন, কিন্তু আপনি সেই বাংলাদেশ গড়বার ট্রেন মিস করে ফেলেছেন। একবার একটি ট্রেন চলে গেলে সেই ট্রেনটা কিন্তু আর ফিরে আসে না। কাজেই আপনাকে দিয়ে অন্ততপক্ষে ঐক্যের বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আপনি যত ব্যর্থ হচ্ছেন তত আওয়ামী লীগ ফিরে আসবার পথ সুগম হচ্ছে। আওয়ামী লীগ তো আসলে ফিরে আসবার কথা না। গত 16 বছরে আওয়ামী লীগের বহু পাপ আছে, আমি বলছি, আমি স্বীকার করছি। আমি স্বীকার করবার যদিও কেউ না, আমি আওয়ামী লীগের কেউ না, তারপরে বলছি আওয়ামী লীগের এত বেশি পাপ আছে, আওয়ামী লীগের বড় ধরনের শাস্তি হওয়া উচিত। আওয়ামী লীগের যারা পাপী তাদের গুনে গুনে দেখে দেখে তাদের ফাঁসি হওয়া উচিত। কারণ তাদের কারণে আজকে বাংলাদেশে এই তাণ্ডব চলছে, তাদের অস্থিরতার কারণে, তাদের দুর্বৃত্তপনার কারণে আজকে একটা অস্থির বাংলাদেশ তৈরির সুযোগ তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আওয়ামী লীগের ওই দুর্বৃত্তদের ফাঁসি হওয়া উচিত, কিন্তু সেটাও দিতে পারবেন না, সেই অন্যায় অপরাধের বিচারও করতে পারবেন না। উল্টো ডক্টর ইউনূস সেই দুর্বৃত্তপনার চাইতেও শতগুণ বেশি তাণ্ডব চালাচ্ছে। কাজেই আওয়ামী লীগ ফিরবে, তাতে কোনো সন্দেহ নাই। আমি দেখতে পাচ্ছি আওয়ামী লীগ ফিরবে, কিন্তু সেটা কবে এই মুহূর্তে বলাটা কঠিন। হঠাৎ করে ঘুরে দাঁড়াতে শুরু করবে। এই জন্যই শেখ হাসিনা হুঙ্কার দিচ্ছেন যে আগুন নিয়ে খেলছেন, যে আগুন নিয়ে খেলছেন সেই আগুনে আপনাকেও পড়তে হবে। গতকালকের ভার্চুয়াল অনুষ্ঠানেও শেখ হাসিনা সেই হুঙ্কারই দিয়েছেন, এবং এটা সত্য হুঙ্কার। অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন, কিন্তু কোনো অবস্থাতেই এই অবৈধ দখলদার ফ্যাসিস্টের পেটোয়া বাহিনী যেন আপনাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করতে না পারে। কিংস পার্টির প্রাইভেট বাহিনী হিসেবে বাংলাদেশের শিক্ষার্থীদের যেন ব্যবহার না করতে পারে, সে ব্যাপারে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ হোক কাল হোক এই সরকার থাকবে না। জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরে দিতে হবে। আমরা নির্বাচন বলি, সংস্কার বলি, গণতান্ত্রিক রূপান্তর বলি, যে কোনো কিছুর জন্যই এই অবৈধ দখলদার অগণতান্ত্রিক সরকার এবং নিরপেক্ষতার মাপকাঠিতে যারা প্রত্যেকটি ক্ষেত্রেই নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের বিদায়ী গণতান্ত্রিক উত্তরণের প্রথম শর্ত। আমাদের যে কোনো সমস্যা, শিক্ষার্থীদের যে কোনো সমস্যা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্রের সংকট কিংবা মৌলবাদের বাড়বাড়ন্ত, বাংলাদেশের জনগণের কোনো সমস্যারই সমাধান সম্ভব নয় যদি না এই সরকারের বিদায় নিশ্চিত করা সম্ভব হয়। সবাইকে শুভেচ্ছা। বাংলাদেশের শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান বাস্তবতা কি? বছরের প্রথম দিনে বই পেতে অভ্যস্ত বাংলাদেশের শিক্ষার্থীরা একাডেমিক সেশনের 1/3 সময় অতিক্রান্ত হওয়ার পরেও এখন পর্যন্ত পাঠ্য বই পায়নি। ডিপার্টমেন্ট অফ মব জাস্টিসের কাছে অলিখিতভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আত্মসমর্পণ করা অবৈধ সরকার এইচএসসি পরীক্ষা পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে। আর সরকারি চাকরিরই বা কি অবস্থা? মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার জায়গায় এসেছে সুপারিশ ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। বিসিএস পরীক্ষায় যারা সবচেয়ে ভালো ফলাফল অর্জন করেছে, এমনকি যাদের প্রশিক্ষণও হয়তো শেষ হয়েছে, তাদের নিয়োগ বাতিল করা হয়েছে রাজনৈতিক পরিচয়ের কারণে। বাংলাদেশের 5% জন সরকারি চাকরিতে যায়, বাকি 95 জনকেই বেসরকারি শিল্প এবং সেবা খাতে যেতে হয়। বর্তমানে বাংলাদেশের কলকারখানা পরিবেশ সম্পূর্ণ বিপর্যস্ত। দেশি বিদেশি বিনিয়োগ নেই, ব্যবসা বাণিজ্যের পরিবেশ নেই। তার মানে বাংলাদেশের অধিকাংশ তরুণ তরুণীদের লেখাপড়া শেষ করে বাধ্যতামূলক বেকার হওয়ার দিকে ধাবিত হতে হবে। কয়েক হাজার শিক্ষার্থীর সার্টিফিকেট বাতিল করা হয়েছে, বিভিন্ন মেয়াদী শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। কয়েক লাখ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ এবং প্রধান শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগে যেতে হয়েছে। সেন্টার অব এক্সিলেন্স হিসেবে খ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনৈতিক পরিচয়ের কারণে অনেক শিক্ষক পঠন পাঠন শিক্ষা এবং গবেষণা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছে না। অপরদিকে যারা মায়ের কোল খালি করেছে, তারাই ইনডেমনিটি ঘোষণা করেছে তারা নিজেরাই নিজেদেরকে স্বঘোষিত উপদেষ্টা হিসেবে নিয়োগপ্রাপ্ত করেছে। কয়েক হাজার টাকার টিউশনি আজকে কয়েক শত কোটি টাকার নিয়োগ বাণিজ্যে পরিণত হয়েছে। মেধা না কোটা আজকে সুপারিশ বাস্তবতায় পরিণত হয়েছে। শিক্ষার্থীদের জীবন এবং কেরিয়ার যখন শঙ্কা এবং হুমকির মুখে, তখন এদের বাড়ি গাড়ি এবং হম্বিতম্বি ক্রমান্বয়ে বেড়েই চলেছে। তো দর্শক, আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো, এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য জানিয়ে যাবেন। আর দর্শক, এক সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে একটা সংগঠন ছিল, সেই সংগঠনটা কিন্তু বর্তমান বাংলাদেশের মধ্যে বিলুপ্ত প্রায় হয়ে গেছে। মানে তাদের কোনো অ্যাক্টিভিটিস কিন্তু এখন জনগণের মধ্যে প্রতিফলিত হচ্ছে না। কিন্তু দর্শক, আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটা কি আসলে মুছে দেওয়া দরকার, নাকি এই সংগঠনটা বাংলাদেশের বুকে বা বাংলাদেশের ইতিহাসে থাকা দরকার বলে আপনার মনে হচ্ছে? সেই বিষয়ে কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে, কারণ আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। সো দর্শক, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।